বলবিদ্যার তোমার মেইন জিনিসটাই হচ্ছে ম্যাথ, মানে ভেক্টরে যতটা না তোমার হচ্ছে বোঝার জিনিস ছিল, যতটা না তোমার নতুন জিনিস ছিল, নিউটনীয় বলবিদ্যাতে অ্যাকচুয়ালি মেইনলি ম্যাথই বেশি, ম্যাথ ডমিনেট করে বেশি। তো সেই অনুসারে আমরা ম্যাথগুলো একটু বেশি বেশি করব। তো নিউটনীয় বলবিদ্যার প্রথম লেকচারে আজকে আমরা শুরুতে দেখব হচ্ছে বল কি জিনিস। তো বল কি জিনিস এটা পড়তে নিয়ে আমাদের দুইটা সূত্র পড়া হয়ে যাবে, একটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র এবং একটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, পড়া হবে, তারপরে এটা ম্যাথ করা আমরা শুরু করে দিব। অনেক রকমের ম্যাথ হইতে পারে, আমরা প্রতিটা টাইপেরই ম্যাথ দেখবো যে কী কী টাইপের ম্যাথ থাকতে পারে, কী কী টাইপের ভুল হইতে পারে এবং বিভিন্ন টাইপের ম্যাথ কীভাবে হ্যান্ডেল করতে হবে। ওকে, তো প্রথমে বল কি জিনিস। তো এগুলো এমসিকিউর জন্য ছোটোখাটো জিনিস লাগে। তো বল হচ্ছে বস্তুর জড়তার পরিবর্তন করে বা করতে চায় এমন কিছু। খেয়াল করবা, বস্তুর জড়তার পরিবর্তন করে বা করতে চায় এমন কোনো কিছু। তাহলে এখানে বেশ কথা আছে। প্রথম যে মনে করো প্রথম যে ওয়ার্ডটা এখানে স্ট্রাইক করে সেটা হচ্ছে জড়তা। তাহলে জড়তা কি জিনিস, তারপরে পরিবর্তন করে, এগুলো তো আমরা জানি। করে বা করতে চায়, এখানে একটু কথা আছে। এটা অনেকে বুঝতে পারে না আসলে যে কেন এই কথা বলছে। করে এক জিনিস, ঠিক আছে, করতে চায় এটা আবার কিরকম। তাহলে এমন কোনো কিছুই হচ্ছে কি, এমন কোনো কিছু হচ্ছে বল। আচ্ছা, তাহলে জড়তা কি জিনিস? জড়তা হচ্ছে বস্তু, 19 থেকে তোমরা পড়ছো, যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার প্রবণতা। আচ্ছা, তাহলে বস্তু যে অবস্থায় আছে, বস্তু কয় অবস্থায় থাকতে পারে? আবার তুমি যদি আবার এটা চিন্তা করো যে বস্তু কয় অবস্থায় থাকতে পারে, বস্তু থাকতে পারে মেইনলি দুই অবস্থায়। একটা হচ্ছে গতিশীল অবস্থা এবং আরেকটা হচ্ছে স্থিতিশীল অবস্থা। তাহলে গতিশীল অবস্থায় থাকতে মানে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলা হবে হচ্ছে গতি জড়তা, নর্মাল হিসাব। আর স্থিতিশীল অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে কি বলা হবে? নর্মাল হিসাব, স্থিতি জড়তা। শেষ। এগুলা তোমরা বইয়ের রিডিং দেখে অনেক সময় বুঝতে পারো, এটা অটো সোজা জিনিস আছে। তো এখানে দেখো বল কি করছে, বল তাহলে জড়তার পরিবর্তন করছে। তাহলে হয় গতি জড়তাকে, দেখো গতি জড়তার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে গতি জড়তার পরিবর্তন করতে পারে তোমার বল, অথবা স্থিতি জড়তার পরিবর্তন করতে পারে বল। আচ্ছা, স্থিতি জড়তা মানে হচ্ছে স্থিতিশীল অবস্থা। স্থিতিশীল অবস্থার পরিবর্তন করে কি করতে পারবে? তাহলে স্থিতিশীল অবস্থা পরিবর্তন করে তাকে গতিশীল করতে চাইবে, রাইট? তাহলে বল কি চাইবে? তাহলে এখানে ছোট্ট করে লিখে রাখো, কিছু জিনিস লাগবে। বল স্থিতিশীল বস্তুকে গতিশীল করতে চাইবে। বল স্থিতিশীল বস্তুকে কি করতে চাইবে? গতিশীল করতে চাইবে। কিন্তু গতিশীল মানে গতি জড়তা, মানে যদি কোনো একটা জিনিস থাকে, মনে করো সে গতিশীল আছে, তার গতি জড়তা আছে, তাহলে বল কি করতে চাইবে? বল কি তাকে স্থির করতে চাইবে নাকি আরো গতিশীল করতে চাইবে? এটা একটা প্রশ্ন। যে দেখো, মনে করো তোমার স্পিড আছে, তুমি একটা নির্দিষ্ট বেগে আগাচ্ছ, ঠিক আছে, তুমি নির্দিষ্ট ভর আছে এবং তোমার একটা বেগও আছে। তখন বল কি করতে চাইবে? বল কি তোমাকে থামাই দিতে চাইবে নাকি তোমার স্পিডটা আরো বাড়াই দিতে চাইবে? অ্যান্সার হচ্ছে দুইটাই পসিবল, ঠিক আছে। তাহলে গতি জড়তা থাকা অবস্থায় বল কি করতে চাইবে? বল, তাহলে বল দুইটা জিনিস করতে চাইবে। বল তাকে স্থিতিশীল করতে চাইবে, এটা লিখলাম না, করতে চাইবে, অথবা বল তাকে তার গতিশীল অবস্থার পরিবর্তন করতে চাইবে। গতিশীল অবস্থার পরিবর্তন, গতিশীল অবস্থার পরিবর্তন বলতে মনে করো এক্সাম্পল যদি আমি বলি, যে আমি যেটা বলছিলাম কেবলই, যে একটা ব্লক মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, আমি কি করলাম, এটার স্পিডটা বাড়াই দিব নাহলে কমাই দিব, দুইটাই হতে পারে। তাহলে আমি মনে করো তার স্পিডটা বাড়াই দিয়ে 10 মিটার পার সেকেন্ড করে দিলাম, এখানেও বল অ্যাপ্লাই করতে হয়েছে, ঠিক আছে। মেইন মোদ্দা কথা হচ্ছে গতিশীল অবস্থার পরিবর্তন করতে হবে। ওকে, তুমি স্থিরও করে দিতে পারো, বেশি বেগে গতিশীল করতে পারো, কম বেগেও গতিশীল করতে পারো, এটা হচ্ছে কথা। তাহলে বল দিয়ে অ্যাকচুয়ালি এই কাজগুলো করা হয়। এখন জড়তার পরিবর্তন করে বা করতে চায়, তাহলে জড়তার পরিবর্তন তো বুঝলাম যে বল এটা করছে বা করতে চাচ্ছে। করতে চায় এটা কেন বলা?
এইটা কেন বলা? তো এটা বোঝার জন্য জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলেই তোমরা আসলে বুঝে যাবা। ছোট্ট এক্সাম্পলটা কি? সেটা হচ্ছে ধরো যে তুমি দাঁড়ায় আছো ফ্লোরের উপরে, তুমি দাঁড়ায় আছো কি ফ্লোরের উপরে, তোমার ভর হচ্ছে এমজি, কোন দিকে কাজ করছে? ভর এমজি কাজ করছে হচ্ছে সরাসরি কার উপরে, সরি ভর না, সরি ওজন। তোমার ভরের কারণে যে এমজি বলটা সেটা সরাসরি নিচে দিকে কাজ করছে, রাইট? এটা ঠিকভাবে বললাম আর কি। ভরের কারণে যে এমজি বলটা সেটা নিচে দিকে কাজ করছে। এখন ফ্লোর কি করবে? ফ্লোর যেটা করবে, ফ্লোর বিপরীত দিকে সমপরিমাণ একটা প্রতিক্রিয়া দিবে। তাহলে খেয়াল করে দেখো ফ্লোর কি করতে যাচ্ছে? ফ্লোর যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে তোমাকে উপর উঠাইতে চাচ্ছে, রাইট? উপরের দিকে একটা বল প্রয়োগ করে আছে। আর তুমি কি করতে চাচ্ছ? তুমি মেঝের উপরে দাঁড়ায় মেঝেকে নিচের দিকে নামাই দিতে চাচ্ছ। খেয়াল করো, ফ্লোর তোমাকে উপর দিকে উঠাই দিতে চাচ্ছে, উঠাইতে পারতেছে না, কিন্তু উঠাইতে কিন্তু পারতেছে না। এখানে তুমি দাঁড়ায় আছো, দাঁড়ায় থাকলে ক্যাট ফ্লোর তোমাকে উপর উঠাই দিচ্ছে এরকম না, তুমি জাস্ট দাঁড়াই আছো, তুমি ঠিকঠাক আছো, স্থির আছো। তাহলে এই যে এই আর, এটা কিন্তু একটা বল। এটা কি একটা বল যা ব্যক্তিটির স্থির অবস্থার পরিবর্তন করতে পারছে না। খেয়াল করেছো? স্থির অবস্থার পরিবর্তন করতে পারছে না কিন্তু করতে চাচ্ছে, অবস্থানের পরিবর্তন করতে চাচ্ছে। তাহলে এটা একটা বল অবশ্যই। যেরকম আরেকটা এক্সাম্পল হতে পারে যে তুমি একটা দেওয়ালে প্রচন্ড পরিমাণ বলে ধাক্কা দিচ্ছ। একটা দেওয়াল মনে করো, এটা একটা দেওয়াল, তুমি যেটা করছো এখানে দাঁড়ায় দেওয়ালে ধরলাম যে 50 নিউটন বলে ধাক্কা দিচ্ছ। তুমি ঠিকই ধাক্কা দিচ্ছ, খেয়াল করো, তুমি তো ধাক্কা ঠিকই দিচ্ছ, তুমি তো বল ঠিকই প্রয়োগ করছো। তুমি কি করতে চাচ্ছ? তুমি করতে চাচ্ছ হচ্ছে এই দেওয়ালটার স্থিতিশীল মানে এর জড়তার পরিবর্তন, স্থিতি জড়তার পরিবর্তন করতে চাচ্ছ, কিন্তু তুমি নাও পারতে পারো। মনে করো আমি যদি এই মানে এই হোয়াইট বোর্ডের উপর ধাক্কা দেই, হবে? কিছু করা সম্ভব হবে না, কিছু করা সম্ভব। ঠিক আছে, এখন এটা হইতে পারে যে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিলে কিছু হলো না। এখন যদি আমি সামহাও একটা যন্ত্র দিয়ে, একটা বুলডোজার দিয়ে তাকে 50,000 নিউটন পরিমাণে ধাক্কা দিই, খেয়াল করো 50 নিউটন দিয়ে কিছু হচ্ছে না, একটা বুলডোজার দিয়ে কি করলাম 50,000 নিউটন দিয়ে ধাক্কা দিলাম, কি হবে? ভেঙে যাবে। ঠিক আছে, দুইটাই দেখো ধাক্কা, দুইটাই কিন্তু বল। তাহলে পরিবর্তন করতেও পারে, করতে চাইতেও পারে, বল সব ক্ষেত্রেই খাটবে। ঠিক আছে, এটাও একটা বল, 50,000 নিউটন একটা বল, দুইটাই কিন্তু বল। আচ্ছা, তো এত কিছু বললে হবে না, আসলে বল এটার সংজ্ঞা ছিল। আর আর বলের সংজ্ঞাটা আসলে আরেকটু বেটার ভাবে দেওয়া যায় হচ্ছে নিউটনের সূত্রের মাধ্যমে। নিউটনের প্রথম সূত্র যেটা বলে, প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে এখানে বাহ্যিক কেন কথাটা বলা হলো এটা আবার বুঝতে হবে এখন। তাহলে আগে লিখে ফেলি, বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থিতিশীল থাকে, এবং আরেকটা হচ্ছে বস্তু কয় প্রকার হতে পারে? স্থির হতে পারে, গতিশীল হতে পারে। তাহলে স্থিরের ব্যাপারে একটা কথা বলা হলো, এবং গতিশীলের ব্যাপারে বলবে হচ্ছে গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে। দেখো আমি কিন্তু ডিটেলস এমনি মানে সৃজনশীলের জন্য কিন্তু আবার এত ডিটেলস লাগে না, জাস্ট এমসিকিউর জন্য লাগবে, যেন আমি করাচ্ছি আর কি ডিটেলসগুলো। নাহলে তোমরা যেটা করো, তোমরা আসলে কি করো, তোমরা আসলে করে ফেলো, স্কিপ করে ফেলো, পাত্তা দাও না বইটাকে, দিয়ে এমসিকিউ ঠিকই ভুল করে দিয়ে চলে আসো। ছোটোখাটো এখানে ডিটেলসের খেয়াল রাখতে হবে। দেখো স্থির বস্তু স্থিতিশীল থাকে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে। তাহলে বেশ কিছু ওয়ার্ডের দিকে এখানে একটু মনোযোগ দিতে হবে। প্রথম যেটা মনোযোগ দিতে হবে যে বাহ্যিক কেন বলা হলো, ওয়াই দিস, বাহ্যিক বল আবার কি জিনিস। আবার এখানে যেটা বলা আছে সমদ্রুতিতে আবার সরল পথেই কেন, সমদ্রুতিতে কেন, সমবেগে না কেন, সমবেগে না, বেগে ওয়ার্ডটা কেন আসে নাই? ঠিক আছে, এটা তাহলে দেখতে হবে যে দ্রুতিতেই কেন হলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বাহ্যিক বলটা কি জিনিস। বাহ্যিক বলটা খুব সহজ একটা এক্সাম্পল দিব। ধরো যে তুমি একটা গাড়ির মধ্যে আছো,
আর গাড়িটা হচ্ছে এই দিক বরাবর রান করতে পারে, ঠিক আছে, যাইতে পারে। এটা হচ্ছে ফ্রন্ট আসলে গাড়ি, এটা ফ্রন্ট, এটা ব্যাক। আচ্ছা, তুমি কি করছো, তুমি আসলে ভিতরে স্টিয়ারিংটা ধরে আছো, কোনো একটা রিজনে তোমার হচ্ছে স্টিয়ারিংটা কাজ করতেছে না, ঠিক আছে, তুমি এখানে স্টিয়ারিংটা ধরে আছো আসলে। তুমি যেটা করতেছ, গাড়িটা মনে করো দাঁড়ায় আছে, খেয়াল করো, গাড়িটা মনে করো স্থির আছে, ঠিক আছে, গাড়িটা একদম স্থির। তুমি যেটা করলা সেটা হচ্ছে গাড়ির ভিতর থেকে, খেয়াল করো, গাড়ির ভিতরে বসে, ড্রাইভারের সিটে বসে তুমি স্টিয়ারিংটাকে জোরে জোরে ধাক্কা দিতেছো যে গাড়িটা চলে না কেন। তুমি খেয়াল করো, গাড়ির ভিতরে বসে গাড়িটাকে জোরে জোরে ধাক্কা দিতেছো। তাহলে এই যে বলটা সে প্রয়োগ করলো, এটা কিন্তু অভ্যন্তরীণ বল, ঠিক আছে। এখানে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা কিন্তু অভ্যন্তরীণ বল, এটা হচ্ছে অভ্যন্তরীণ বল। কিন্তু তুমি একজনকে বললা, বাইরের একটা ছেলেকে বললা যে প্লিজ একটু কাজ করেন, আমাকে একটু ধাক্কা দেন, গাড়িটাকে বাইরে থেকে ধাক্কা দেন। তখন গাড়িটাকে বাইরে থেকে যদি ধাক্কা দেওয়া হয়, তাহলে এই বলটা হচ্ছে বাহ্যিক বল। গাড়িটাকে বাইরে থেকে ধাক্কা দিলে কি হচ্ছে, ওটা হচ্ছে বাহ্যিক বল, ঠিক আছে। আর ভিতর থেকে যা ইচ্ছা তাই হোক, অভ্যন্তরীণ বল নিয়ে এখানে কোনো কথা লেখাই নেই, সব লেখা আছে বাহ্যিক বল, ঠিক আছে। তাহলে বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকবে, রাইট। তার মানে এখানে কি মিন করলো, মনে করো তুমি খালি অভ্যন্তরীণ বল দিছো বা কিছুই দাও নাই, তুমি স্ট্রেট আছো, বা যার ভিতর থেকে জাস্ট মানে স্টিয়ারিংটাকে ধরে ধরে এরকম করে গুতা দিচ্ছ, কিচ্ছু হবে না, বাহ্যিক কোনো বল নাই, বাইরে থেকে কেউ হেল্প করতেছে না, বাহ্যিক কোনো বল নাই, স্থির বস্তু স্থির থাকবে, গাড়িটা স্থিরই বসে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এখন ধরো যে একটা মিম ছিল, মিম বলেন এটাকে, মিমই তো বলে এগুলোকে, একটা মিম ছিল এরকম যে একটা ট্রাক সামহাও চলতেছে না, ধরো যে এরকম একটা ট্রাক চলতেছে না, তো এখানে একজন দাঁড়ায় বল প্রয়োগ করতেছে, ধরলাম এটা F1, আর এখানে একজন দাঁড়ায় বল প্রয়োগ করতেছে হচ্ছে F2। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে নিউটনের প্রথম সূত্র যেটা কোনটার জন্য খাটবে, F1 এর জন্য নাকি F2 এর জন্য, বলো তো, বলো কোনটার জন্য খাটবে, নিউটনের প্রথম সূত্র কোনটার জন্য খাটবে, F1 এর জন্য নাকি F2 এর জন্য? F2। কারণটা কি, উপরে তুমি দাঁড়ায় দাঁড়ায় যত বলে প্রয়োগ করাটা চাবে, ওটা তো অভ্যন্তরীণ বল হয়ে গেল, সিস্টেমের অভ্যন্তরীণ বল হয়ে গেল, বাহ্যিক বল না, ঠিক আছে। বাহ্যিক বল হচ্ছে এটা F2। তাহলে F2-র জন্য আসলে নিউটনের ফার্স্ট লটা কাজ করবে, F1 যা ইচ্ছা তাই হোক। F1 এর জন্য কি কাজ করে এটা আমরা পরে দেখবো, নিউটনের থার্ড ল কাজ করবে আসলে F1 এর জন্য, ওইটা আমরা পরে দেখবো, ঠিক আছে। কোন সূত্র কোথায় কাজ করে এটা না বুঝলে সূত্রের ম্যাথ করবা কি, ম্যাথ একটু ঘুরাই দিলেই শেষ, খেল খতম। আচ্ছা, তাহলে আমরা আপাতত এইটুকু ক্লিয়ার হলো যে ঠিক আছে, বাহ্যিক বলে কোনো বলা হচ্ছে, বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকে, এটা তো বুঝলাম এখান থেকে। আরেকটা হচ্ছে গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে, এই যে এই কথা কেন বললো সমদ্রুতিতে সরল পথে, কারণটা হচ্ছে ধরো যে তুমি একটা বস্তুর উপর তোমার মনে করো একটা বস্তু এইদিকে যাচ্ছিল, ঠিক আছে, বিবেকে এদিকে যাচ্ছিল, তুমি যদি এটার উপর কোনো রকম বল প্রয়োগ না করো, খেয়াল করবো এটার উপর কোনো রকম বাহ্যিক বল, ঠিক আছে, অভ্যন্তরীণ বল যা ইচ্ছা তাই হোক, ওইটা কিচ্ছু যায় আসবে না আমাদের এখান থেকে। এর উপর যদি এক্সটার্নাল ফোর্স, এই জন্য ওই যে বাহ্যিক বলটাকে এইভাবে বলা হয় এফ এক্সটার্নাল, এইভাবে বলা হয়, এক্সটার্নাল জন্য EXT। বাহ্যিক কোনো বল যদি এখানে প্রয়োগ না করো তাহলে কি হবে, তাহলে কিছুক্ষণ পরে দেখবা যে সে একই বেগে সামনের দিকে আগায় যাচ্ছে এবং সেটা সরল পথে থাকবে। আরো বেটার একটা ব্যাখ্যা হচ্ছে, ধরো যে তোমার একটা বস্তু ঘুরতেছে, ঠিক আছে, একটা বস্তু মনে করো যে এই লাইন বরাবর বা এই বৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে। একটা বস্তু কখন বৃত্তাকার পথে ঘুরে এটা আমরা পরে যদিও আসবো, তাই একটু বলে রাখি, একটা বস্তু কখন বৃত্তাকার পথে ঘুরে, যখন হচ্ছে তার উপরে এক্সটার্নাল ফোর্স হিসেবে কেন্দ্রমুখী বল থাকে, খেয়াল করো।
কেন্দ্রমুখী বল না থাকলে সে ঘুরতে পারবে না, এটা আমরা পরে দেখবো অবশ্য। আচ্ছা, এখন মনে করো যে হুট করে কেন্দ্রমুখী বলটা নাই করে দিলাম, হুট করে কি করলাম, কেন্দ্রমুখী বলটা নাই করে দিলাম। তাহলে সমদ্রুতিতে সরল পথে বলতে সে যে দ্রুতিতে যাচ্ছিল সেই পথে সে এই বরাবর, খেয়াল করো এই যে এই লাইনটা বরাবর ছিটকে চলে যাবে। মানে কোনো কিছু যদি হুট করে দড়ি ছিঁড়ে যায়, তুমি কোনো কিছু ঘুরাইতে হুট করে দেখবা যখনই দড়ি ছিঁড়ে যাবে একদম এক্সাক্ট মোমেন্টে সে যে বরাবর যাচ্ছিল ওই বরাবরে সে ছিটকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য বলা হয় সমদ্রুতিতে। দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে বেগের ভ্যালু, রাইট, বেগের ভ্যালু, এবং সরল পথে বলতে স্ট্রেট ওই পথে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য সমবেগটা বলা হচ্ছে না। সমবেগটা বললে তোমার বেগের সাথে ডাইরেকশনটাও চলে আসে দ্রুতির সাথে, মানে মানের সাথে। তো ওইটা কনফিউশনটা দূর করার জন্য সমদ্রুতিতে বলা হচ্ছে একই বেগে মানে একই ভ্যালুতে যাবে এবং সরল পথে, যে পথে যাচ্ছিল সেই পথে যাবে। সাপোজ যদি তার মনে করো যে এখান থেকে যদি দড়ি ছিঁড়ে যায়, যে দড়ি দিয়ে সে চড়তেছিল সেই দড়ি যদি এখান থেকে ছিঁড়ে যায়, তাহলে এই বরাবর সে যাচ্ছিল আসলে স্পর্শক বরাবর, সে আসলে এই বরাবর ছিটকে চলে যাবে। ঠিক আছে, যে মোমেন্টে, অ্যাট দ্যাট মোমেন্ট ওই বরাবরই চলে যাবে। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে নিউটনের প্রথম লটা পড়লাম। এখন এর সাথে সাথে চলে আসে বোনাস হিসেবে হচ্ছে নিউটনের দ্বিতীয় ল, একদম সাথে সাথে। এই কথাটা বলে হচ্ছে নিউটনের সেকেন্ড ল। এটা যেটা বলে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং আরেকটা কথা বলে, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। আচ্ছা, তো তুমি যদি এইটাকে এখন ভাঙতে চাও যে এখানে কেন এই কথাগুলো বললো, প্রথম কথা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এই যে প্রথম যে একটু আমি আলাদা করে রাখছি, আসলে এই যে এতটুকুর মাধ্যমে আসলে বলের মান বুঝাইছে এবং এতটুকু যে দিয়ে আসলে বলের দিক বুঝাইছে। এখন যদি তোমাকে নিউটনের গতির দ্বিতীয় সূত্র লিখতে বলা হয়, তাহলে কেউ যদি অর্ধেক লেখে তার মানে সে শুধু মানের কথা লিখছে, দিকের কথা বলে নাই। আবার সে যদি এটা লেখে, সে শুধুমাত্র দিকের কথা বলছে, মানের কথা বলে নাই। কিন্তু বল কি? বল একটা ভেক্টর রাশি, মান এবং দিক দুইটাই রাখতে হবে। তাহলে আমাদের দুইটাই কিন্তু খুব সুন্দর মতো লিখতে হবে। প্রথম কথা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে কি কথা হয়েছে? ভরবেগের পরিবর্তন হয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তন বলতে নর্মালি ভরবেগের পরিবর্তন বলতে নর্মালি আমরা ভরের কনস্ট্যান্ট আছে এটা ধরি। খেয়াল করো, ভর কনস্ট্যান্ট আছে এটা ধরছি নর্মালি, কিন্তু সবসময় যে ভর কনস্ট্যান্ট থাকবে এরকম না। যেরকম হচ্ছে রকেটে প্রচণ্ড বেগে কি হয়? জ্বালানি গ্যাস বের হয়ে যায়। তাহলে ওভারঅল কি হয়? ওভারঅল তোমার রকেটের মেইন ভর কিন্তু চেঞ্জ হয়ে যায়, কারণ রকেটের ভরটা ছিল হচ্ছে জ্বালানি সহ ভর। যে পরিমাণ জ্বালানি সে নিয়ে উড্ডয়ন করেছে সেটা কিন্তু কমে যাচ্ছে, তাহলে ভরের চেঞ্জ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার। তো ভরবেগ বলতে কি বোঝায়? ভরবেগ বলতে এটা 9-10 থেকেই তোমরা পড়ছো। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। আচ্ছা, তো 9-10 যেহেতু পড়ছো, তো এখানে একটু জাস্ট একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে ভরবেগ, এর মধ্যে ভর তো স্কেলার কিন্তু বেগ হচ্ছে একটা ভেক্টর। তাহলে তোমার বেগ যদি ভেক্টর হয় তাহলে ভরবেগটা পুরোপুরি হবে ভেক্টর, কারণ স্কেলারের সাথে ভেক্টর গুণ দিলে ভেক্টর পাওয়া যায়। বা আমরা এটাকে এইভাবে লিখি পি এম ভি। তাহলে খেয়াল করে দেখো, ভি এর দিকটা যেদিকে, এটা কি মিন করলো? এটা সেটা মিন করলো যে ভি এর দিকটা যেদিকে, ভরবেগের দিকটাও সেদিকে। তুমি যদি গ্রাফিক্যালি এমনি একটু দেখতে চাও, তাহলে এটা এম ভরের বস্তু, এটা যদি ভি হয় তাহলে পি হয়তো হবে হচ্ছে, ধরলাম যে পি হচ্ছে এই দিকে। খেয়াল করো, ধরলাম না মানে আমি জাস্ট এটার মানটা জাস্ট এতটুকু দিলাম, কিন্তু খেয়াল করো ভিটা যেদিকে থাকবে পি এর দিকটা অবশ্যই সেই দিকেই থাকতে হবে। ঠিক আছে, এক্স্যাক্টলি সেই দিকে, পি সরাসরি এমভি। ঠিক আছে, এখানে মাইনাসও নাই, আবার এম এর সাথে গুণ দিলে, একটা স্কেলার গুণ দিলে, যে দেখো ভিটা যেদিকে পিটাও সেই দিকেই থাকবে। আচ্ছা, তাহলে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে পরিবর্তন বলতে
পরিবর্তন বলতে টাইমের সাপেক্ষে এটার পরিবর্তন, তাহলে পরিবর্তনের হার খেয়াল করো, তাহলে ডিডিটি অফ পি ভরবেগের পরিবর্তনের হার কি হয়েছে, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এখানে একটু কথায় ভুল আছে, এটা হবে এর উপর প্রযুক্ত বাহ্যিক বলের সমানুপাতিক। বাহ্যিক বলের সমানুপাতিক, যদিও তুমি বলতে পারো একদম ভুল না, কারণ হচ্ছে আমরা ফার্স্ট লতেই পড়ে আসছি বাহ্যিক বলের কথা বলতেছে, ঠিক আছে, বাহ্যিক বলের কথা বলতেছে, তবুও বাহ্যিক বল লেখা উচিত। তাই এই জন্য দেখো এফ এক্সটার্নাল যেটা হবে এর উপর দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, তাহলে এটাকে যদি একটু ভাঙো, একটু ভেঙে নাও, একটু ভেঙে নাও, তাহলে এফ এক্সটার্নাল যেটা হবে সমানুপাতিক অফ ডিডিটি অফ এম ভি। আচ্ছা আচ্ছা, তো আপাতত আমাদের কাছে এটা আসলো, এবং দেখো বাহ্যিক বল যেদিকে ক্রিয়া করে, দেখো বলের যে দিকটা, এই যে ভেক্টরটা যেদিকে, বস্তুর ভরবেগের পরিবর্তনের ভেক্টরের দিকটাও সেম, ঠিক আছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের ভেক্টর দিকটাও সেম, একই দিকে দুইটা কাজ করছে, এই জন্য বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে লেখা আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে নিয়ে একটু কাটাছেড়া করব। এখন বিজ্ঞানী নিউটন যখন এগুলা সূত্রগুলা দিচ্ছিলেন, উনি খুবই একটা সুন্দর একটা চালাকি করে দিচ্ছেন, খুবই সুন্দর চালাকি করছেন, মানে বিশ্বাস করবো না এরকম একটা চালাকিটা হচ্ছে যে তিনি নিজের নামকে অবিস্মরণীয় করে রাখার জন্য বলের একক তো নিউটন দিয়েছেনই, তার উপরে এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা ক্লিয়ার করে দিয়েছেন, মানে জিনিয়াস যাকে বলে। উনি করলেন কি, যে দেখো এখানে তোমার সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য কি করতে হয়, একটা কনস্ট্যান্ট দিয়ে দিতে হয়, তো আমি তাহলে একটা কনস্ট্যান্ট ধরলাম কে, তাহলে এফ এক্সটার্নাল কে, এটা উনি বললেন, প্রথম কথা হচ্ছে এটা উনি বললেন। তখন যে ঝামেলাটা হলো যে কে এর ভ্যালু কত হবে, দেখো বিভিন্ন ক্ষেত্রে কনস্ট্যান্ট কিন্তু বিভিন্ন রকম হয়, যেরকম যে মহাকর্ষীয় ধ্রুবকের বড় হাতের জি কি লেভেলের একটা ভ্যালু 6.67 × 10⁻11। তারপর হচ্ছে স্থির তড়িতে যখন যাবা তখন 1/4πε0 কে, ওটার ভ্যালু কত 9 × 10⁹, হ্যাঁ, ওগুলা চলে আসে। তো উনি যেটা করলেন, এক কাজ করলেন, যে উনি চিন্তা করলেন যে আমি একটা সংজ্ঞা দিয়ে দিই। কি সংজ্ঞা? উনি বললেন যে একক ভরবেগের পরিবর্তন, এটা কি, এটা ভরবেগের পরিবর্তন না, ডিডিটি অফ পি একক ভরবেগের পরিবর্তন বা একক ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এটাকে উনি 1 ধরলেন। একক ভরবেগের পরিবর্তনের জন্য খেয়াল করবা, উনি কিন্তু মানে নিজে সূত্রগুলো দিয়েছেন এবং উনি বললেন এটা একক ভরবেগের পরিবর্তনের জন্য যে পরিমাণ বল প্রয়োজন হয়, যে পরিমাণ বল প্রয়োজন হচ্ছে, এটাকে উনি বলে দিলেন যে এটা হচ্ছে 1 নিউটন, আমার নাম দিয়ে ডাকবা, মানে আমারে বস বলবা, এই টাইপের কথা। এক পরিবর্তনের জন্য যে পরিমাণ বল প্রয়োজন হচ্ছে এটাকে তিনি কি বলে দিলেন, 1 নিউটন, মানে উনি সংজ্ঞাটা ভাবে দিয়ে দিলেন যে আমরা এখন থেকে 1 নিউটন বলতে এই পরিমাণে বল বুঝবো, যে একক ভরবেগের পরিবর্তনে যে পরিমাণ বল। তাহলে ট্যাকটিক্যালি যেটা হলো, কে মাঝখানে থেকে গেল, এবং খেয়াল করে দেখো কে এর ভ্যালু তাহলে কত হয়ে গেল, তাহলে কে এর ভ্যালু হয়ে গেল হচ্ছে পৃথিবীব্যাপী। উনি প্রথম যেহেতু এটা বলেছিলেন, উনি নিজে প্রকাশ করেছিলেন এবং উনি বলে দিলেন যে কে এর ভ্যালু তাহলে 1 হয়ে গেল। তাহলে আমাদের কে এর এই ভ্যালুটা নিয়ে চিন্তা না করলে হচ্ছে। তাহলে ওভারঅল লাস্টে যেটা হয়ে গেল এফ এক্সটার্নাল সরাসরি ডিপি ডিটি অফ পি, সরাসরি এটা বলা গেল। আচ্ছা, এটা যেহেতু বলা গেল, এরপরে এটাকে একটু কাটাছেড়া করি, এম না, এটাকে ডিডিটি অফ এম ভি বলতে হবে। আচ্ছা, তো আপাতত তোমরা, আমি শিওর যে তোমরা অন্তত এতদিন ধরে এসেও ক্যালকুলাসের একটা সূত্র পড়ছো, ডিফারেন্সিয়েশনের জাস্ট একটা সূত্র অন্তত একটু হলেও পড়ছো। সেটা হচ্ছে দুইটা যদি তোমার কি বলে, দুইটা যদি ফাংশন থাকে, দুইটা যদি মানে ইউ এবং ভি দুইটা ফাংশন যদি হয় এক্স এর ফাংশন, দুইটা যদি হয় এক্স এর ফাংশন এবং ভি, তাহলে এটাকে লেখা হলো একটা স্থির থাকে আরেকটা ডিফারেন্সিয়েশন প্লাস অপরটা স্থির আরেকটা ডিফারেন্সিয়েশন। তো এই জায়গায় এই কাজটা করা হবে। এই জায়গায় দেখো, আমি একটা কথা বললাম একটু আগে, যে কিছু কিছু ক্ষেত্রে ভরেরও পরিবর্তন হয়, কিছু কিছু ক্ষেত্রে বেগেরও পরিবর্তন হয়, যদিও বেগের পরিবর্তনের কেসটাই বেশি, অনেক বেশি,
95% বা 96% হচ্ছে বেগের পরিবর্তনের কেস, বাদ বাকি 2-3% হচ্ছে আমাদের ভরের পরিবর্তনের কেস। তবুও দুইটা কেসের কথা আমাদের চিন্তা করে এখানে লিখতে হবে। তাহলে এখানে লেখা যায় হচ্ছে এফ এক্সটার্নাল ইকুয়াল টু হচ্ছে প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউটনের গতির দ্বিতীয় সূত্র, এইটা এই এক্সপ্রেশনটা, এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র, জাস্ট এটা। ঠিক আছে, তখন এইটার উপরে কেস বসছে, কেস ওয়ান যদি এম কনস্ট্যান্ট হয়, এম কনস্ট্যান্ট হলে ডিএম বাই ডিটির ভ্যালু কত আসবে? 0, কারণ ভরের পরিবর্তন হচ্ছে না সেই ক্ষেত্রে, সেই কেসে। তাহলে যেটা আছে এফ এক্সটার্নালটা হচ্ছে হলো এম ইন্টু ডিভি বাই ডিটি, আর ডিভি বাই ডিটি মানে আমরা জানি হচ্ছে ত্বরণ, তাহলে এম এ। তাহলে এটা হচ্ছে আমাদের কেস, একটা জাস্ট কেস। এবং কেস 2 যদি ভি কনস্ট্যান্ট হয়, ভি কনস্ট্যান্ট মানে কি বলতো? ভি কনস্ট্যান্ট মানে হচ্ছে সমবেগ, ভি কনস্ট্যান্ট মানে হচ্ছে সমবেগ, সমবেগ। তাহলে এটা সরাই, আমরা এখানে আছি জাস্ট এখানে। ভি কনস্ট্যান্ট হলে সমবেগ হলে কোন কেসটা হবে? সমবেগ হলে এফ এক্সটার্নাল যেটা হবে সেটা ইকুয়াল টু হচ্ছে ভি কনস্ট্যান্ট মানে এটা 0, তাহলে বাদ বাকি এটা থাকে ভি ডিএম ডিটি, শেষ। ঠিক আছে, তো আমরা দুইটা কেসেরই ম্যাথ দেখবো আস্তে আস্তে। তো মেইনলি 95% কেস আমি কি বললাম, এইটা এফ ইকুয়াল টু এম এ ইউজ করা যাবে বেশিরভাগ কেসে, আর 2-1টা ম্যাথ থাকবে 5%, যেটাতে আমাদের এটা কাজে লাগবে, ইনক্লুডিং রকেটের ম্যাথ। রকেটে কিন্তু এটা ইউজ করা হয়। ঠিক আছে, খুব ভালো একটা উদাহরণ যে এটাতে রকেট, মানে রকেট একটা খুব ভালো উদাহরণ এটা। আচ্ছা, তো এতক্ষণ ধরে অনেক প্যাচাল পারলাম। এখন হচ্ছে ম্যাথ কিভাবে দিবে, ম্যাথ কিভাবে দিবে, ম্যাথ বের করার সময় লিখতে পারো এইভাবে, ট্যাকটিক্স নাকি, হ্যাঁ বানান কি ভুল লিখলাম নাকি, যাই হোক ট্যাকটিক্যাল জিনিস, অ্যানালাইসিস বা। তো ম্যাথ করার সময় নর্মালি এটা লিখতে পারো, নর্মালি এফ ইকুয়াল টু এম এ দেয়, এ বের করে নিতে হয়, এ বের করার জন্য কয়েকটা সূত্র অ্যাপ্লাই করলেই হয়। গতিবিদ্যার সাথে একটু সম্পর্ক আছে, একটু না ভালোই সম্পর্ক আছে, এগুলা জায়গা থেকে আমরা এ বের করে নিতে পারবো, এগুলা সূত্র থেকে। যদিও এই প্লাস মাইনাসগুলো কিন্তু চেঞ্জ হবে, এক একটা সময় এক এক রকম হতে পারে, ম্যাথের উপর ডিপেন্ড করে, এগুলো আমরা দেখব। আর আমরা এখান থেকে এ বের করব, নর্মালি এফ ইকুয়াল টু এম এ, তাহলে তোমার সুতরাং এফ ইকুয়াল টু এম ইন্টু এটা বসাই দিলেই বেশিরভাগ ম্যাথ হয়ে যাবে, বেশিরভাগ ম্যাথ। ঠিক আছে, যখন একাধিক বল আমাদের বের করতে হবে তখন একাধিকভাবে আমাদের এটা করতে হবে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম দেখব। ঠিক আছে, তো ওকে, তাহলে ম্যাথে ঢুকে যাই, অনেকক্ষণ গেজাইছি। ওকে, প্রথম ম্যাথটা সোজা, যদিও এটা থেকে সৃজনশীল আসার বা এমসিকিউ আসার সম্ভাবনা বেশ ভালো। 20 নিউটন বল 4 কেজি ভরের বস্তুর উপর 6 সেকেন্ড ক্রিয়া করার পরে প্রত্যাহার করা হলো। আচ্ছা, ভরের একটি স্থির বস্তু হবে, এখানে ভুল হয়েছে আমার, স্থির বস্তু হবে, প্রত্যাহার করা হলো। পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটি সমবেগে চলতে থাকে, আচ্ছা প্রথমত 10 সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে? তো এখানে
এই যে সেম কথাটা বইয়ে যেটা আছে, সরাসরি আমি বই থেকে নিয়েছি, বইয়ে যেটা আছে এটা যে এক্স্যাক্টলি উদ্দীপক এভাবে দিবে তা না, সেম জিনিসটা উদ্দীপক এভাবে দিতে পারে। বললো যে ঠিক আছে একটা স্থির বস্তুর উপরে এফ বনাম টি বল, টি হচ্ছে এটা, খেয়াল করো, বলে দিল 4 কেজি ভরের একটা স্থির বস্তুর উপরে এফ বনাম টি গ্রাফটা হচ্ছে এটা, ঠিক আছে, যেখানে তোমার এফ এর ভ্যালু প্রথম 6 সেকেন্ড, তাহলে এটা আমরা 1 2 3 4 5 6 এভাবে দিই, দিয়ে বললো যে প্রথম 6 সেকেন্ডে এই ভ্যালুটা হচ্ছে 6 নিউটন। খেয়াল করো কত নিউটন, 20 নিউটন। দেখো এত কথা না বলে জাস্ট একটা উদ্দীপক আগাই দিল। তারপরে কি হলো, পরবর্তী 4 সেকেন্ড এবং পরে প্রত্যাহার করা হলো, গ্রাফটা জাস্ট এভাবে নেমে গেল, পরে বলটা হচ্ছে এটা 0। সেম জিনিস গ্রাফিক্যালি আসতেই পারে। আচ্ছা তাহলে দেখো এখন আমাদের অ্যাকচুয়ালি মেন জিনিসটা কি, মেন জিনিসটা বুঝতে হবে যে গ্রাফ দেখে কি বোঝা যায় বা এটা দেখে কি বোঝা যায়, একই জিনিস আসলে। কি হয়েছে, এত কেজি বল, তাহলে এফ এক্সটার্নাল যেটা সেটা ইকুয়ালটা হচ্ছে এম ইন্টু এ এক্সটার্নাল, এটা আমরা জানি। তো কত, 20 নিউটন বল, এম এর ভ্যালু 4 কেজি, তাহলে এ এক্সটার্নাল বা এ সরাসরি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ বের হয়ে গেল। এখন কি হয়েছে, স্থির বস্তু ছিল মানে আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 0। তো এখন আমরা দেখবো যে 6 সেকেন্ডে সে কত দূর যায়। খেয়াল করো, আমরা প্রথমে দেখবো যে 6 সেকেন্ডে কত দূর যায়, কারণ আমাদের দেখতে হবে প্রথমত 10 সেকেন্ডে বস্তুটি কত দূরে যাবে। তাহলে আমরা দুইটা কেসে আলোচনা করব, প্রথম 6 সেকেন্ডের জন্য। তাহলে প্রথম 6 সেকেন্ডে ইউ এর ভ্যালু 0, তাহলে আমরা দেখবো হচ্ছে সে কত দূর গেছে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা S1 বললাম, ঠিক আছে, S1 বললাম। ইউ এর ভ্যালু 0, ইউ এর ভ্যালু কত, 0, তাহলে হাফ এ এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু টি স্কোয়ার, মানে টি এর ভ্যালু হচ্ছে 6 স্কোয়ার, ঠিক আছে, 6 সেকেন্ড। তাহলে এটা 6 6 36, 36 ভাগ 2 কত, 18, 18 ইন্টু 5 হচ্ছে 90, তাহলে প্রথমে হচ্ছে 90 মিটার এস। তাহলে S1 বা প্রথম 6 সেকেন্ডে সে কিন্তু 90 মিটার গেছে, ঠিক আছে। এখানে একটা জিনিস একটু বের করতে হবে আমাদের পরের স্টেপে যাওয়ার জন্য, যে দেখো পরবর্তী 4 সেকেন্ড বস্তুটি সমবেগে চলতে থাকে। তাহলে এই যে সমবেগ বলতে কোনটা, এখন স্পিড বাড়াইছে, রাইট, স্পিড বাড়িয়ে বাড়িয়ে হাইয়েস্ট কত হয়েছে ওই 6 সেকেন্ড পরে, 6 সেকেন্ড পরে স্পিড বাড়িয়ে বাড়িয়ে হাইয়েস্ট হয়েছে হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এটা হচ্ছে সেই স্পিডটা 6 সেকেন্ড শেষে বেগ। তাহলে ইউ এর ভ্যালু তো এখানে 0 একদম স্টার্ট থেকে, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 5 আর টি এর ভ্যালু 6, তাহলে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে 30 মিটার পার সেকেন্ড বেগটার হয়েছে 6 সেকেন্ডের লাস্টে। তাহলে এখন বাদ বাকি 4 সেকেন্ডের জন্য আমরা লিখতে হবে, তাহলে শেষ 4 সেকেন্ড এটার জন্য আমরা লিখব। তো শেষ 4 সেকেন্ডে তার আদি বেগটা কত, খেয়াল করো, শেষ 4 সেকেন্ডের জন্য, প্রথম 6 সেকেন্ডের চিন্তা বাদ, শেষ 4 সেকেন্ডে তার বেগটা বা আদি বেগটা বা সমবেগটা হচ্ছে 30। তাহলে সমবেগে চললে আমরা কি লিখতে পারি, সমবেগে চলার জন্য এস ইকুয়াল টু ভিটি, তাহলে পরেরটুকুর জন্য S2 ধরলাম, তাহলে 30 ইন্টু টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 4 সেকেন্ড, শেষ 4 সেকেন্ড, তাহলে হচ্ছে 120 মিটার। সুতরাং সে ওভারঅল কত দূর গেল, সুতরাং সে ওভারঅল গেছে হচ্ছে, সুতরাং এস ইকুয়াল টু S1 প্লাস S2, এটা হচ্ছে 90 প্লাস 120, তাহলে কত হচ্ছে 210 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ম্যাথটা বেশ সোজা ছিল, প্রথম ম্যাথ একদম সোজাই ছিল। এবং এগুলা থেকে যে টুকটাক আমি যেটা বললাম যে দেখো সৃজনশীল বানানো কোনো ম্যাটার না, তুমি চাইলে নিজে নিজে সৃজনশীল বানাইতে পারো। যে কোনো কথা আছে, কথাটাকে তুমি গ্রাফিক্যালি প্রকাশ করে দাও, সৃজনশীল হয়ে গেল একটা সুন্দর, ঠিক আছে। এভাবে চিন্তা করতে হয়, তাছাড়া সৃজনশীল তো পয়দা তো করতে পারবে না, নতুন প্রবলেম কি আরভাবে ক্রিয়েট করা যাবে, এগুলাকে জোড়াতালি দিয়ে তোমার প্রবলেম ক্রিয়েট করে আসলে। আচ্ছা এবার আমরা মনে করো যে আরেকটা ম্যাথ করি, এটা সরালাম, এটা তোমরাই করে দিতে পারবে আমাকে চাইলে। 20 কেজি ভরের একটি বস্তুর উপরে
কি পরিমাণ বল প্রয়োগ করলে তার বেগ 10 সেকেন্ডে 4i - 5j + 3k মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে এইটাই প্লাস 3j মাইনাস 5k মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, আগেরটা অনেকেই করেছিল সাথে সাথে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা দেখো, এটা বেশ সোজা। এখানে কি আছে? এখানে আদি বেগ আছে, শেষ বেগ আছে, এবং টাইমটা বলা আছে। তাহলে ত্বরণটার ভ্যালু কত হবে? ত্বরণের ভ্যালু বের করার আগে আমরা ত্বরণের ভেক্টর সমীকরণটা বের করে ফেলি। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে, যেহেতু ভেক্টর আকারে দেওয়া আছে তাহলে এইভাবে লিখি, তো আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 8i প্লাস 3j মাইনাস 5k মাইনাস এটা হচ্ছে 4i মাইনাস 5j প্লাস 3k ডিভাইড বাই টাইমটা হচ্ছে কত? টাইমটা হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, তো এটা না লিখি, তাহলে এর ভ্যালু আসবে, এ আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এটা কত আসে? 4i প্লাস 3 প্লাস 5, রাইট? প্লাস 3 প্লাস 5, হ্যাঁ, প্লাস 5 হচ্ছে প্লাস 8j মাইনাস 5 মাইনাস 3 মাইনাস 8k ডিভাইড বাই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর যেটা আসতেছে, এ ইকুয়ালটা আসতেছে হচ্ছে, এ ইকুয়ালটা আসতেছে হচ্ছে 0.4i বা 4/10i প্লাস 8/10j মাইনাস 8/10k। আমরা কি বের করলাম? ভেক্টর ইকুয়েশন বের করলাম। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, এম এর দেখো এখানে যেটা হয়েছে, কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, তার মানে এম বলা আছে, এ তো বের হলো, এবার এর আমরা ভ্যালুটা বের করে ফেলি। সুতরাং এটা তো এর ভেক্টর ছিল, এর ভ্যালুটা হচ্ছে √4/10 স্কোয়ার 8/10 স্কোয়ার প্লাস মাইনাস 8/10 স্কোয়ার, .4 স্কোয়ার প্লাস 0.8 স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে ওখানে 0.8 স্কোয়ার 1.2। সুতরাং এফ ইকুয়াল টু কত? সুতরাং এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ, এম এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু 1.2 24 নিউটন। ঠিক আছে, সবার অ্যান্সার মোটামুটি, না অনেকে ভুল করছো একটু। এই তোমরা কি কি বের করছো এগুলা? এটার অ্যান্সার হবে 24 নিউটন। দেখছো, সোজা জিনিস কিন্তু অনেকে ভুল করতেছো। দেখো এখানে না বোঝার কিছু নাই, এখানে ত্বরণটা আমাদের বের করলাম, ত্বরণের মানটা বের করলাম, তারপরে এম ইন্টু এ করে দিলাম, তাহলে হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করব, এটা সরালাম। তাহলে হ্যাঁ, আমাদের বেশ কিছু ম্যাথ করতে হবে, একটু তাড়াতাড়ি আগাইতে হবে। আসলে সোজা ম্যাথগুলোতে বেশি টাইম না দিলেও হবে, কঠিন কঠিনগুলো একটু বেশি টাইম দিয়ে করবো, সমস্যা নেই। একটি বস্তুর উপরে সেভেন নিউটন মানের একটি বল প্রয়োগ করা হলে বস্তুটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রাপ্ত হয়। আচ্ছা, বস্তুটির উপরে
4 নিউটন মানের অপর একটি বল সেভেন নিউটন বলের সাথে বলের সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করলে বস্তুর ভর কত? এই বস্তুর ভর না, বস্তুর ত্বরণ কত? বস্তুর ভর তো প্রথম স্টেপে বের হয়েছে। আচ্ছা একটু দাঁড়াও, আমি চাইলে ফ্রেমটা একটু ছোট করি, কারণ বেশি দূরে হয়ে গেছে, স্ক্রিনটা একটু সামনে আনি। দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও একটু ঠিক করে দিই তোমাদের জন্য, দেখতে সুবিধা হবে সবার। এই এটুকু আসবে না, তাহলে ঠিক আছে, এখন বেটার হচ্ছে। তাহলে দেখো এখানে যেটা বলছে, একটি বস্তুর উপর 7 নিউটন মানের একটি বল প্রয়োগ করলে বস্তুটি এত ত্বরণ প্রাপ্ত হয়। তাহলে প্রথম যে লাইনটা আছে এইটা থেকে প্রথমে অ্যাট দি ফার্স্ট প্রথম যে লাইনটা, এখান থেকে আমরা চাইলে বস্তুটার ভরটা বের করে ফেলতে পারি। আমরা জানি হচ্ছে F = ma, তাহলে AB = হচ্ছে F/a, তাহলে F এর ভ্যালু হচ্ছে কত? F এর ভ্যালু 7 আর A এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এম এর ভ্যালু 3.5 কেজি, কেজি আমরা এম বের করছি। তাহলে দেখো আমরা বস্তুর ভর বের করতে পারলাম। এবারে যেটা হয়েছে, বস্তুটির উপর 4 নিউটন মানের অপর একটি বল 7 নিউটন বলের সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হয়েছে। তাহলে এবার হয়েছে খেলা যে কি করছে, এখানে দুইটা বল প্রয়োগ করা হয়েছে আসলে বস্তুর উপরে। ধরলাম যে এটা ছিল 7 নিউটন, আমরা ধরলাম যে এটা হচ্ছে 7 নিউটন বল, এবং 4 নিউটন মানের আরেকটা বল কি করছে, এটার উপরে এটার সাথে 60 ডিগ্রি কোণে অ্যাপ্লাই করেছে। তাহলে প্রথম কথা কি, প্রথমে যেহেতু দুইটা বল চলে আসছে আমাদের কাছে, দুইটা আলাদা আলাদা বল আছে, প্রথম কথা হচ্ছে যে আমরা এটাকে কি করে নিব, আমরা এটাকে একটা বল বানাই নিব, বা যে কথা সেটা হচ্ছে তার লব্ধিটা বের করে ফেলবো। লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা হবে হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর, এই বরাবর হবে হচ্ছে লব্ধি। এফ নিট, তাহলে এফ নিটের ভ্যালুটা কত হবে? এফ নিটের ভ্যালুটা হবে হচ্ছে √7 স্কোয়ার, একবারে করছি, হ্যাঁ, 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2, 7 × 4 × cos, মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, √7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 × 4 × 7 × cos 60, $9.64। বিমান বাহিনী বিমান গেল মনে হচ্ছে এত স্পিডে। 9.64 নিউটন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বস্তুর কি বল, নিট বল। তাহলে নিট বল থেকে আমরা নিট ত্বরণ পেতে পারি কেমনে? আমরা জানি হচ্ছে এফ নিট মানে হচ্ছে এম ইন্টু এ নিট, রাইট? তাহলে নিট ত্বরণটা হচ্ছে হলো এফ নিট বাই এম। এফ নিটের ভ্যালু হচ্ছে 9.64, আর এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে আমরা জানি 3.5 কেজি, 3.5, 2.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে নিট ত্বরণ, ঠিক আছে, এটা আসলে বের করতে বলেছে। আচ্ছা, এখন যদি এমন বলতো, দেখো এখানে আরেকটা ভ্যারিয়েশন দিতে পারে যে বস্তুর ত্বরণ দেখো খেয়াল করো, বস্তুর ত্বরণ কত বলতে আমরা যেটা বুঝি, কত বলতে আমরা জাস্ট মান বুঝি, ঠিক আছে, কত বলতে মান বুঝি, এর জন্য জাস্ট মান বের করে কাজ হয়ে গেছে। কিন্তু যদি এরকম বলতো যে বস্তুর ত্বরণ নির্ণয় করো, খেয়াল করো আমার কথাটা কি বললো, বস্তুর ত্বরণ নির্ণয় করো, সেক্ষেত্রে বস্তুর ত্বরণটা কোন দিকে হবে? ত্বরণটা হবে বেগের নিট বলের দিক বরাবরই, এই দিকে হবে ত্বরণ। তাহলে আমাদের ত্বরণের দিকটাও বের করতে হতো। ত্বরণের দিকটা কোন দিকে হবে? ত্বরণের দিকটা হবে হচ্ছে বস্তুর উপরে নিট বলটা যেদিকে, নিট ত্বরণটা হবে সেদিকে।
তাহলে নিট বলটা যদি থিটা কোণে থাকে তাহলে থিটা কোণটাই হবে আসলে ত্বরণের কোণ 7 নিউটনের সাথে। তাহলে থিটা কোণটা যদি আমরা চাইলে বের করা লাগতো তাহলে কেমনে বের করতাম? লব্ধি সূত্রের সাথে থিটা কোণের সূত্রটা মনেই তো আছে আশা করি। এখানে কি হইতো, এখানে তোমার এটা থাকবে 4 সাইন, মধ্যবর্তী কোণ ছিল অ্যাকচুয়ালি 60/7/4 cos 60। এখানে করে আমরা থিটা কোণটাও বের করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে ওটাও বের করতে পারি। কত রকমের কি আর আসতে পারে। ঠিক আছে, তো ওভারঅল এই টাইপের প্রবলেমগুলো বেশ ভালো। এই টাইপের প্রবলেম দেখবা যে তোমার যে ভেক্টর যখন আমি তোমাদের করাচ্ছিলাম কি বলে টেস্টিভ অ্যানালাইসিস করাচ্ছিলাম, আসলে ভেক্টরের মধ্যে একটা প্রশ্ন ছিল এই টাইপের একটা। তো আসলে এটা নিউটনের বলবিদ্যার প্রশ্ন, যদি ভেক্টর দিয়ে করা হয় আসলে, কারণ ভেক্টর এখানে সূত্র কাজে লাগে। তুমি বলতে পারো দুইটা চ্যাপ্টারেরই আসলে কম্বাইন জিনিস। তো অ্যাকচুয়ালি এই প্রশ্নটা ওখানে ছিল, এরকম একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা এখনও নিউটনের থার্ড লতে পড়ি, আসে নাই। ওইটা বাদে যেগুলো ম্যাথ আছে ওগুলো একটু করে ফেলি আমরা। প্রতি সেকেন্ডে 0.5 কেজি হারে দেড় মিটার পার সেকেন্ড বেগে সমবেগে অনুভূমিকভাবে চলমান কোনো কনভেয়ার বেল্ট, আমি এভাবে লিখছি, আমি বলছি কনভেয়ার বেল্ট কি জিনিস। এর উপর বালি খাড়াভাবে বলে, এর উপর বালি খাড়াভাবে পড়ে। আচ্ছা, কনভেয়ার বেল্ট সমবেগে চালানোর জন্য অতিরিক্ত কত বল প্রয়োগ করতে হবে? এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা তোমাদের বইয়ে আছে, সম্ভবত আমির হোসেন স্যারের বইয়ে আছে এটা, এই ম্যাথটা। যদিও এটা অন্য জায়গা থেকে নেওয়া আসলে হুবহু। তো যাই হোক, কনভেয়ার বেল্টটা কি জিনিস? কনভেয়ার বেল্টটা তোমরা হচ্ছে টিভিতে দেখছো আসলে, কিন্তু তোমরা নামটা জানো না এটা কনভেয়ার বেল্ট। ওইটা কি জিনিস? ধরো যে বড় বড় উন্নত দেশের এয়ারপোর্টে, বাংলাদেশে মনে আছে, আমি এয়ারপোর্টে যাইনি কখনো। তো এখানে যেটা হয়েছে, এই স্ট্রাকচারটাকে দেখো, এখানে একটা মোটর আছে এবং এখানে একটা মোটর আছে। এই মোটর দুইটা ঘোরে, এই মোটর দুইটা তো ঘোরে এইভাবে, খেয়াল করো, এইভাবে যদি রাউন্ড রাউন্ড একই বেগে ঘোরে দুইটা, তাহলে যেটা হবে উপরে এই যে বেল্টটা আছে, বা এই তোমার বেল্টের মতো কি বলে রাবারের জিনিসটা আছে, এটা কি হবে? এটা যদি এইভাবে ঘোরে তাহলে এই জিনিসটাই, পুরো জিনিসটাই কিন্তু এইভাবে যেতে থাকবে, রাইট? তো এটার লাভটা কি? তুমি যেটা করবা সেটা হচ্ছে, এখানে মনে করো একটা লাগেজ বা একটা ট্রলি ব্যাগকে মনে করো বসাই দিয়েছে, ট্রলি ব্যাগ একটা তুমি যা বসাই দিলে কি হবে? এটা অটোমেটিক সামনের দিকে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এর মধ্যে দিয়ে তুমি যে কোনো কিছু স্ক্যান করে নিতে পারো। স্ক্যানার এখানে বসানো থাকে, স্ক্যানার, তুমি ভিতরে স্ক্যান করে নিতে পারো। তাহলে এর ভিতরে বসালা, স্ট্রেট চলে গেল, স্ক্যান করলো। তো এই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে কনভেয়ার বেল্ট। তো কি হয়েছে, প্রতি সেকেন্ডে এত কেজি হারে এত বেগে চলমান, তাহলে কনভেয়ার বেল্ট তাহলে আমাদের লাগেজ দেয় নাই, কিচ্ছু দেয় না, স্ক্যানার ঠ্যানার কিচ্ছু না, জাস্ট কনভেয়ার বেল্ট নিয়ে ম্যাথ। কি বলছে?
প্রতি সেকেন্ডে এত হারে এত বেগে অনুভূমিকভাবে চলমান, তাহলে এটার বেগটা বলা আছে, ভি এর ভ্যালুটা বলা আছে 1.5 মিটার পার সেকেন্ড। কোনো কনভেয়ার বেল্টের উপর বালি খারাপভাবে পড়ে, তাহলে তোমার উপর দিক থেকে সামহাও এখানে বালি ফেলা হচ্ছে। বেল্ট টেস্টিংয়ের জন্য এগুলো করা হয়, আসলে লোড টেস্ট করা হয়, দেখে নেওয়া হয় যে কীরকম লোড নিতে পারে, কীরকম অতিরিক্ত ফোর্স প্রয়োজন হচ্ছে, এগুলা টেস্ট করার সময় এগুলা কাজ করা হয় আসলে। তো দেখো যেটা হচ্ছে বালি ফালানো হচ্ছে প্রতি সেকেন্ডে 0.5 কেজি হারে, তাহলে দেখো এখানে বেগটা কিন্তু কনস্ট্যান্ট রাখতে বলেছে আমাদের, তাই না? যে কনভেয়ার বেল্টটাকে সমবেগে চালানোর জন্য বেগ কনস্ট্যান্ট, কিন্তু এটার উপরে যে লোডটা আছে বা যে পরিমাণে ভরটা আছে এটা কিন্তু কনস্ট্যান্ট না। কারণ দেখো এর উপরে যখনই বালি পড়বে, বালির গুলো যখন এখানে পড়বে তখন কিন্তু এর ভরটা বাড়বে, রাইট? তাহলে খেয়াল করো এখানে ভি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট না। তো আমরা কি জানি, একটু আগে যে আমি পড়াচ্ছিলাম তোমাদের, যে এক্সটার্নাল ফোর্স এটা কি ছিল, এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। তো এখানে ভি কনস্ট্যান্ট, তার মানে এটা হয়ে গেল 0, তাহলে থাকলো কে, ভি ডিএম বাই ডিটি। এখানে এম কনস্ট্যান্ট না, সরি এম কনস্ট্যান্ট না, ভর চেঞ্জ হচ্ছে। তাহলে এফ এক্সটার্নাল যেটা সেটা হচ্ছে কত, ভি ডিএম ডিটি। দেখো এখানে ভেক্টর চিহ্ন ছিল আর এটাতে আমি জাস্ট মানটা লিখলাম, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড, বসাই দেই 1.5 ইন্টু ডিএম বাই ডিটি। এখানে কি বলেছে, ডিএম বলতে ভরের পরিবর্তন কত, 0.5 কেজি, ভরের পরিবর্তন কত সময়ের জন্য, 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড মানে কত, 1 সেকেন্ড, তাহলে নিচে হচ্ছে 1, রাইট? দেখো ডিএম হচ্ছে 0.5 কেজি এবং ডিটি টাইমের ডিফারেন্সটা কত, প্রতি সেকেন্ডে এত, তাহলে 1 সেকেন্ডের জন্য এটা, তাহলে এটাই হচ্ছে আসলে ফোর্সের ভ্যালুটা। তো ফোর্সের ভ্যালুটা কত, 15 ইন্টু 0.5 মানে হচ্ছে 15 ইন্টু হাফ, মানে হচ্ছে সরি 1.5 ইন্টু হাফ, তার মানে হচ্ছে 0.75 নিউটন। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এই হচ্ছে অ্যান্সার। তো
তো এখানে যেটা বলছে এত গ্রাম ভরের একটি বুলেট এত বেগে একটি দেওয়ালকে, তাহলে আগে একটা দেওয়াল আঁকাই, মনে করো এটা হচ্ছে দেওয়াল, ঠিক আছে, এটা হচ্ছে দেওয়ালের প্রস্থ আমি ধরলাম হচ্ছে ডি বা এস বলতে পারো তুমি, ডি আমি ডি অ্যাকচুয়ালি ধরলাম আর ডিস্টেন্স, দুইটা ইয়ের মধ্যে ডিস্টেন্স, তুমি চাইলে এস বলতে পারো, ইচ্ছা তোমার, তুমি এ বি সি ডি যা ইচ্ছা তাই বলতে পারো, প্রবলেম না। এত কেজি ভরের একটি বুলেট, তাহলে 40 গ্রাম ভরের একটা বুলেট যেটা হয়েছে এখানে হিট করছে কত বেগে, 400 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে ইউ ইকুয়াল টু হচ্ছে 400 মিটার পার সেকেন্ড আদি বেগ। পরে কি হলো, দেওয়ালকে এত গড় বলের সাহায্যে ভেদ করে। আচ্ছা, তাহলে এখানে অ্যাট দি এন্ড কত বেগে বের হচ্ছে, 40 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে ভি হচ্ছে এটা। ঠিক আছে, গড় বলের সাহায্যে ভেদ করে, মানে খেয়াল করো এটা কি হয়েছে, এইটা গুলি দেওয়ালের উপর প্রযুক্ত করছে সামথিং বল, রাইট, সামথিং পরিমাণে বল। এখন গুলিটা যেটা মানে দেওয়ালটা যেটা করবে, দেওয়ালটা গুলিটাকে কি করে বাধা দিবে, সহজ হিসাব, যে তুমি ভেদ করতে চাচ্ছ আমি বাধা দিলাম, তাহলে বাধা দিচ্ছে এবং সেম পরিমাণ বলেই তাকে বাধা দিবে, তাহলে যে পরিমাণ বল সে দেওয়ালের উপর প্রয়োগ করবে দেওয়ালটাও সেম পরিমাণ বলেই তাকে বাধা দিবে। যদি এটা গতির তৃতীয় সূত্র আমরা দেখবো পরের ক্লাসে, তবু আপাতত এটা করার জন্য এখানে রাখলাম আর কি। আচ্ছা, তাহলে যেটা হয়েছে দেখো, এই জন্য দেখো তোমার বাধা দিচ্ছে, এই জন্য কি হয়েছে, স্পিডটা অবশ্যই কমবে, সহজ হিসাব। তাহলে এখন বেগের ভ্যালুটা, সরি এফ এর ভ্যালুটা আমাদের বলা আছে, ইউ জানা আছে, ভি জানা আছে। তো আমরা যেটা জানি, তো আমরা এখান থেকে দুইটা জিনিস বের করতে পারি, কিছু জিনিস যেরকম এফ ইকুয়াল টু এম এ, আমরা জাস্ট মান লিখছি, এখানে কোনো ভেক্টর চিহ্ন নাই, এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই টয়েস এস। এটা পারি কিনা, এস এর বদলে কি, এস এর বদলে এখানে লিখবো দূরত্ব বলতে ডি, টয়েস ডি। দেখো এটা বুঝছো কিনা, এটা কি হলো এ, তাহলে এর ভ্যালু কত হবে, তো এখানে যেটা হয় আমরা কি লিখতে পারি, ভি স্কোয়ার ইউ স্কোয়ার টয়েস এ ডি। খেয়াল করো ভিটা কোন দিকে, ডান সাইডে, প্লাসের উপরে স্কোয়ার, ইউটা কোন দিকে, ইউ ডান সাইডে, প্লাসের উপরে স্কোয়ার দিলাম। এ কোন দিকে, ত্বরণ, বা অন্য কথায় বললে বুলেটটার মন্দন হচ্ছে, রাইট, কারণ কি, কারণ স্পিডটা কমে গেছে, তাহলে বুলেটের মন্দনটা কোন দিকে, মন্দনটা হচ্ছে স্পিডের বিপরীত দিকে এ, তাহলে মন্দনটা নেগেটিভ। আর ডিটা কোন দিকে, ডিটা হচ্ছে সরণ, এখান থেকে এই পর্যন্ত ডি পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, মাইনাস প্লাস মিনে হচ্ছে মাইনাস, তাহলে কি আসে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টয়েস এডি, রাইট। আচ্ছা, তাহলে এখান থেকে ডি এর ভ্যালু কত আসবে, ডি এর ভ্যালু আসবে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই টয়েস এ, সরি এর ভ্যালু আমরা বের করছি, এর ভ্যালু বের করছি, তাহলে আসবে টয়েস ডি। খেয়াল করো, তুমি এটাকে এই পাশে নাও আর এটাকে এই পাশে নিলেই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার চলে আসে। তাহলে দেখো এখানে একটা ভুল করেছিলাম, এখানে কত হবে, এখানে হবে হচ্ছে, এটা অন্য কালি দিয়ে লিখে দিই, তাহলে এই জায়গায় ভুল করা যাবে না, এটা হবে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই টয়েস ডি। তাহলে দেখো এখানে সব ভ্যালু বলা আছে, এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে 4 × 10⁴, 4 × 10⁴। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু 40 গ্রাম, তাহলে গ্রামকে কেজিতে চেঞ্জ করে দাও। ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 400 স্কোয়ার মাইনাস ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 40 তার উপরে স্কোয়ার ডিভাইড বাই 2 × ডি, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে আমরা বের করব, এটাই প্রশ্ন কত ডি, তাহলে সব জানা আছে, এখানে জাস্ট ডি এর ভ্যালুটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো দেখি কত আসে। আজান দিয়ে দিয়েছে, আমার ক্লাসটা আজকে এই পর্যন্ত মনে হচ্ছে রাখতে হবে। আচ্ছা দাঁড়াও এটা করে ফেলি, 400 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার ডিভাইড বাই 2 × ডি, 0.0792 মিটার। তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 0.0792 মিটার, নিচে কি দেখা যাচ্ছে, হ্যাঁ লেখা যাচ্ছে আরামসে, হ্যাঁ 0.0792 মিটার, এই হচ্ছে অ্যান্সার। তাহলে দেওয়ালের পুস্তকালা এটা, ঠিক আছে। আচ্ছা, তো এইটা পরেরটা তোমরা আপাতত হোমওয়ার্ক হিসেবে রাখতে পারো, নেক্সট দিন ক্লাসের শুরুতে আমরা এটাই সলভ করব। আপাতত হোমওয়ার্ক হিসেবে করে ফেলতে পারলে খুবই ভালো, বই দেখা যাবে না, ঠিক আছে, কিছু কিছু বইয়ে আছে এই প্রবলেমটা, এই জন্য বইটা না দেখে নিজে সলভ করে একটু হয়ে যাবে, একই রকমের জিনিস
যদি না পারো সমস্যা নেই, আমরা হোমওয়ার্ক হিসেবে এটাই থাকবে, কারণ হচ্ছে কালকেই ক্লাস আছে আমাদের, এবং তার আগে এই বোর্ডে আর ক্লাসও নাই আমার, ক্লাসে এসে বোর্ডে এটাই পাবা। তো এটা দিয়ে আমরা শুরু করবো এইচডব্লিউটাতে। ওকে, তো নেক্সট ক্লাসে দেখা করব। আর হচ্ছে কোনো কিছু না বুঝতে পারলে বললো আমাকে বলতে তো হবে। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।